নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। কেস ডায়েরিতে আজ আমাদের অতিথি আইপিএস অফিসার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। এমন একজন অফিসার যারকে আপনারা খুব বেশি হয়তো দেখেননি বা জানেন না, কিন্তু তার জীবনে এমন এমন গল্প আছে যা অবশ্যই অত্যন্ত ইন্টারেস্টিং। সত্যজিৎবাবু, আপনাকে স্বাগত কেস ডায়েরিতে। চাকরি করেছেন, রাজনৈতিক চাপ কতটা কী মনে হয়েছে আপনার বিভিন্ন সময়? রাজনৈতিক চাপ সব সময় থাকবে, আগামী দিনেও থাকবে। রাজনৈতিক চাপটা না থাকাটা একটা ইউটোপিয়া আমার চোখে। আমি দল করি, আমি রাজনীতি করি, বিশেষ করে আমি যদি শাসক দলের কর্মী হই, নেতা হই, আমার মধ্যে একটা ভাবনাই থাকবে যে আমি একটু বাড়তি সুযোগ পাবো। এটা কথা না, কথাটা অন্যায় কিছু আছে। হ্যাঁ, অন্যায় কিছু আছে। যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি অন্যায় খুঁজে পান না। না, আমি যদি এটা মনে করি যে শাসক দল অন্তত সে তো জনপ্রতিনিধিত্ব করছে অধিকাংশ মানুষের সমর্থন নিয়ে, তো সে তো একটু বাড়তি সুবিধা চাইতেই। কিন্তু আমি যদি আমার জায়গাটাকে আমার মতো করে না রাখতে পারি, তাহলে আমিও বা মানুষের সেবা করব কি করে, এই ভাবনাটাও আমার মধ্যে আসতে পারে। আমি সোকল নিরপেক্ষতার নাম করে আমি যদি দেখি এমন একটা জিনিস যেটা আমার পার্টি ইন্টারেস্টের বিরুদ্ধে চলে যাচ্ছে, এটা আমার পক্ষে মানা কঠিন। তাহলে তার মাঝখানে আমাদের কাজ করতে হয়। আমাদেরকে কাজ করার মধ্যে সবচেয়ে বেশি দরকার হয় মনে হয় আমাদের বিবেকটাকে জাগ্রত রাখা। কতটা, টু হোয়াট এক্সটেন্ট আমি এখানে নিজে ছাড়বো বা কম্প্রোমাইজ করব, এটা আমার বিবেকের উপর নির্ভর করে, আমার অন্তরের নিরপেক্ষতার উপর নির্ভর। বাম আমলে তো চাকরি করেছেন, চাপ ছিল না? চাপ ছিল, যেটা পছন্দ হয়নি শুনিনি, অসুবিধা কি হয়েছে? খুব বেশি হলে কি হবে? খুব বেশি হলে বদলি হতে হয়। খুব বেশি হলে বদলি হতে হয়, হয়েছি একবার, এরকম ঘটনা ঘটেছে। আবার অনেক ক্ষেত্রে এমনও তো দেখেছি যে আমি চাপ সহ্য করেছি বলে এক জায়গা থেকে এটাও বলা হয়েছে, ঠিক আছে যা হয়েছে হয়েছে, আপনি আপনার কাজ করুন। কীরকম হয়েছিল, কী ঘটনা? সবচেয়ে বড় ঘটনা এরকম হয়েছিল, আমি যখন এসপি হুগলি ছিলাম। এসপি হুগলি আমার টেনিওর খুব কম, এই 11 মাস 1 বছর এরকম। কতদিন থাকার কথা? আর একটু কম। কতদিন থাকার কথা? নর্মালি 1.5-2 বছরের আগে চেঞ্জ করা হয় না। প্রিম্যাচিওর ট্রান্সফার। হ্যাঁ, এটাকে বলা যেতেই পারে প্রিম্যাচিওর ট্রান্সফার। কী হয়েছিল ঘটনা? তার কারণ হচ্ছে যে তখন আমার এই শব্দটা ব্যবহার করা বিতর্ক এনে দেওয়া সেভাবে বলবো না, তবুও এটা স্বাভাবিক অবস্থা ছিল। বিতর্ক নয়, সত্যি কথা বলছেন আপনি। তখন সাহস দেখিয়েছেন, এখন একটু দেখেন। বাম দলের একটা ক্ষয়িষ্ণু ভাব তখন ছিল। আচ্ছা, তারা তখন মাস বেশ হারাচ্ছেন, কিন্তু তখন আরামবাগ সাব ডিভিশনের উপরে একটা জোর করে সেই জায়গাটাকে ছিনিয়ে নিজের কবজায় রাখার একটা চেষ্টা, দুর্বৃত্তায়নে মদত দেওয়া, তো এটা আমরা চাইনি, আমরা করিনি। আর আমি লাকি যে আমার অফিসাররাও আমার সাথে সাহস পেয়েছিল, হয়তো আমার প্রতি আস্থা রাখতে পেরেছিল। বলুন না একটু, কি কোনো দখল করা বা কোনো লোকজন কি? হ্যাঁ, দুর্বৃত্তায়ন এক কথায় মানেই তাই যে এলাকা দখল করব, এলাকা টেরোরাইজ করব, যাতে আমি আবার এসে বসতে পারি। ঘটনা হচ্ছে আমি রুলিং পার্টির লোক, অথচ আমাদেরই অনেক লোক গ্রাম ছাড়া হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের লোককে আমাদের গ্রামে ঢোকাতে হবে। আমার কথা হচ্ছে, তোমার লোক যদি গ্রামে এমনি ঢোকে, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব থাকতে পারে, আমরা করতে পারি, কিন্তু তুমি জোর করে রাগারাগি করে অশান্ত সশস্ত্র বাহিনী ঢুকছিল। হ্যাঁ, বাহিনী নিয়ে ঢুকবে বা করবে, সেভাবে ঢুকিয়েও তো লাভ হবে না। আমরা জানি যে বাহিনী তো আর পাহারা দেবে না, বা আমরা সেটা মানবো না। তাহলে যারা এসে ঢুকবেন তারা আবার তারা খেয়ে বেরিয়ে যেতে পারেন। এইভাবে সমাধান হয় না, ওটাকে পুলিশকে করতে হবে, পুলিশকেই দেখতে হবে কতটা করতে পারবে, সময় লাগবে, এছাড়া কোন সালের ঘটনাটা? এটা 2010। তারপর কি করলেন ওখানে? আপনি কি বললেন, ওসির সঙ্গে ওসি কিভাবে সাপোর্ট করলো, বা ওসিকে কি অর্ডার দিলেন আপনি এসপি হিসেবে? আমার ওসিদের একটাই কথা বলার ছিল যে ওয়ার্ক অ্যাজ পার ল, কোনো রকম পলিটিক্যাল প্রেশার, নিজের দায়িত্বে তুমি যদি কিছু করো তাহলে তার দায়ভার তোমাকে নিতে হবে। কোনো ধরনের পলিটিক্যাল প্রেশার হলে আমাকে বলবে, আমার সিদ্ধান্তের ভিত্তিতে চলবে।
গন্ডগোলটা কার সঙ্গে বাঁধলো? ব্যক্তি কোনো হ্যাঁ, আজকে এভাবে নাম করে বলাটা হয়তো ঠিক নয়। যারা না, ঠিক আছে, যেটা যারা সত্যি সবাই সেটা সবকিছু বলছেন। আপনারাও জানবেন, মানুষও জানবেন। ওই সময় দর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন হুগলির, তিনি তখন অনিল- এমপিও ছিলেন। অনিলবাবু তা যাই হোক, তো তার সঙ্গেই আমার মতভেদ হয়েছিল। কীরকম মতভেদ আপনাকে? মতভেদ, তিনি হয়তো এটাই চেয়েছিলেন যে ওখানে কিছু বাইরের মাসল পাওয়ার দিয়ে তার লোকেদের তিনি ফেরাবেন, রাখবেন। তো সেটা আমি তার সঙ্গে সহমত হইনি, এই হচ্ছে সোজা কথা। তারপরে একদিন সেরকমই একটা ঘটনা ঘটলো। কি হলো? জোর করে কিছু লোক এলাকা রেড করার চেষ্টা করলো, সকালের ঘটনা। ওসি তখন আমাকে বলার পর আমি বললাম তুমি চেস আউট করে দাও, মানে এবং মেরে তাড়িয়ে দাও? মারারও দরকার নেই, কিছু দরকার নেই, তুমি চেস তাড়া করো। হ্যাঁ, তুমি চেস করো। ওরা যদি তোমাকে অ্যাসল্টে যায় তুমিও রিটালিয়েট করবে। ঠিক। পুলিশ তো রিটালিয়েটিভ, প্রোঅ্যাক্টিভও হয় ঠিকই, কিন্তু ল অ্যান্ড অর্ডারে অনেক সময় আমাদের একটু ধৈর্য ধরতে হয়। ঠিক। সেটাই সবচেয়ে বড় কথা। ঠিক। যতটা পারা যায় নিজের নার্ভকে ধরে রেখে। তা আমি তাকে তাই বলেছিলাম যে ইউ চেস দেম, তাদেরকে এলাকা থেকে ছাড়াও। ওখানকার টেরেন আপনাদেরও জানা আছে, কখনো জল, কখনো জলা, কখনো ছোট নদী, কখনো খাল, তার মধ্যেই দৌড়চ্ছে, পুলিশও তাড়া করছে। আমার উপরে ফোন আসতে শুরু করলো, আপনার ওসিকে থামান। তাই আমি বললাম আপনার ওদিককার লোক ঢুকেছে, কার লোক, কোথাকার লোক আমরা জানি না, কিন্তু বোঝাই যাচ্ছে ভালো উদ্দেশ্যে ঢোকেনি, এবং অ্যাপারেন্টলি মনে হচ্ছে তাদের হাতে অস্ত্রও আছে। তা পুলিশকে বলেছি তারা করে বার করে দিতে এলাকার লোক। আমি ভুল কী করেছি? বলছে না, বড় বিপদ হয়ে যাবে, এরকম করলে কিন্তু দুপক্ষের গোলাগুলি চললে খুব ক্ষতি হয়ে যাবে। বললাম গুলি চালালে তো গুলি আমরাও চালাবো, আপনারা যদি যোগাযোগ করতে পারেন ওই লোকটা আপনাদের কথা শুনলে তাদেরকে চলে যেতে বলুন, এর বেশি কিছু করার নেই, নাহলে আমরা তাড়া করে বার করে দেবো। তো ওই ঘটনায় আমার ওসির পায়ে গুলি লাগে। মানে ওরা গুলি করে দিল? এখন ওরা গুলি করলো, ওদের মধ্যে থেকে গুলি করলো। মোট কথা ওসি যেদিকে দৌড়চ্ছে তার বিপরীত দিক থেকে গুলি সেদিকে তো আমাদের পুলিশ ছিল না। ঠিক। এই হলো সোজা কথা। তো ওসি তখন একটা নৌকোই ছিল, তার পায়ে গুলি লাগে। তার পাশে থাকা এসআই, আমি বললাম যে তোমরা অন্তত ব্ল্যাঙ্ক ফায়ার করো যাতে ওরা চলে যায় এলাকা থেকে। একটা বড় ঘটনাই ঘটলো সেটা। তা আলটিমেটলি ওসিকে এসএসকেএমে শিফট করা হলো, সুস্থ হয়ে গেল। সে এখনও হয়তো চাকরিতে আছেন এসডিপিও হিসেবে বা রিটায়ারমেন্টের মুখে। তো এই ঘটনাটা খুব বাজে হয়েছে। এই দমটা দেখিয়েছিলেন? হ্যাঁ, দমটা দেখিয়েছিলেন? আমি দম বা না দম বলে আমার বিবেককে আমি রেখেছিলাম। আমি মনে করেছিলাম যে এই একবার এই রাস্তা খুলে ফেললে আমি সামলাতে পারবো না। আমি যদি একবার গুন্ডারা ঢুকবে এইটাকে যদি প্রতিহত না করতে পারি, তাহলে আমি এসপিগিরি করতে পারবো না। কি হলো তারপরে? বলছেন সাপোর্ট পেলেন? সেই দিনের ঘটনাতে আমি একটা মরাল সাপোর্ট পেয়েছিলাম, দ্যাট ইজ ট্রু, এবং আমি কৃতজ্ঞ চিত্রে তাকেও স্মরণ করি এবং সেটা স্বীকারও করি। সেটা হচ্ছেন তখনকার মাননীয় মুখ্যমন্ত্রী। আমাকে ডাকা হলো যে তুমি এসো, রাইটার্সে এসো। মানে কমপ্লেন হয়েছে আপনার এগেইনস্টে? কমপ্লেন বা ঘটনা শুনবার জন্য। আমি কমপ্লেন ঠিক বলবো না, অথবা হতে পারে পলিটিক্যালি কমপ্লেন হতে পারে। প্রশাসনিক কমপ্লেন হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না, বা হয়েছে বলে মনে করি না। রাজনৈতিক হতে পারে। তো আমাকে ডাকা হলো, আমাকে এবং ডিএমকে ডাকা হলো। আমরা রাইটার্সে গেলাম। তখন রাইটার্স বিল্ডিংসই আমাদের মহাকরণ। তো সেখানে আমি বাইরে খানিকক্ষণ ওয়েট করার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস রুমে আমাকে ডাকা হলো। ডিজি সাহেব ছিলেন তখনকার, এডিজি সাহেব ছিলেন, এবং সম্ভবত তখনকার আইজি ল অ্যান্ড অর্ডারও আরেকজন সাহেব ছিলেন, তিনিও ছিলেন যদি আমি ভুল না বলি। তো ওখানে আমাকে বলতে বলা হলো ঘটনাটা কি হয়েছে। তখন নাম করে বললেন, অনিলবাবুর নাম করে বললেন যে এরকম আপনার সঙ্গে আমার সঙ্গে যার ফোনে কথা হয়েছে তার নাম আমি বললামই তখন। তো মানে আপনাকে ধমকানোর চেষ্টা, পাল্টা আপনি স্ট্রেট আপনার পজিশন সব বললেন? সব বলেছি, সবটাই বলেছি। যা কথোপকথন হয়েছে, যা ঘটনা ঘটেছে, যতটুকু আমি শুনেছি আমার অধস্তন সহকর্মীর মাধ্যমে, সবটাই বলা হলো। এবং ধৈর্য ধরেই তিনি সবটা শুনলেন। তিনি শুনে একটাই কথা বললেন, পুলিশের কাজই করুক, এসব নিয়ে কিছু ভাবতে হবে না। এক কথাই বললেন, এবং আমাকে বলা হলো তুমি চলে যাও এবার। আমি ফিরে এলাম। তারপর তো বদলি হয়ে গেলেন? তার পরেই নয়, তার কিছু পরে। যদি ওই ঘটনা আপনার মনে হয় যে অবশ্যই, আমি মনে করি না এই ঘটনায় আমাকে সরানো হলো।
আবার এটাও ঘটনা হতেই পারে যে নিরন্তর রাজনৈতিক চাপ থাকতে পারে। এটা নিয়ে আমি ঠিক মন্তব্য করে কাউকে দায়ীও করতে চাই না, কিছু করতেও চাই না। তবে আমি সবসময় এটাই মনে করি, আমাদের জীবনে যার ক্ষেত্রে যা হয় সেটাকে জোর করে আন্ডু করতে নেই, সেটা ভালোই হয়। পরবর্তীকালে প্রমাণও হয়েছে আমার ব্যক্তিগত জীবনে। আমি তারপরে কলকাতা পুলিশে আসি, দেখা গেল সেই সময় আমার কলকাতা থাকাটা খুব প্রয়োজনও হয়ে পড়েছিল। আমি তারপরে কলকাতায় সাকসেসফুলি সময় কাটাই, অনেকটা সময় কাটাই, এখান থেকে আমার প্রমোশন হয়। সবই ঠিক আছে, সবই মেনে নিলাম। এই যে বলছেন আপনাকে বদলি হতে, কিন্তু একটা ক্ষমতাধর জায়গা। আর পুলিশের চাকরিতে সব থেকে যেটা লোভনীয় হয়, একটা ক্ষমতা থাকবে, প্রচুর লোকজন মানবে, ডিপার্টমেন্টের সবাই এক কথায় উঠবে বসবে, একটা থাকে তো বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে আমি দেখেছি আইপিএস বা যে কোনো লেভেলের, এমনকি ওসিরাও পর্যন্ত, দাপুটে ওসি, বিরাট ক্ষমতাশীল ওসি, বা এসডিপিও বিরাট দাপুটে, বা অ্যাডিশনাল এসপি। আমরা তো জানি দিনের পর দিন, বছরের পর বছর চাকরি করে যাচ্ছে, কাউকে পাত্তা দেয় না, এরকম লোক আছে। রাজনৈতিক ক্ষমতা থাকে, কখনো প্রশাসনিক ক্ষমতা থাকে, কখনো তাদের সত্যিই ভালো লোক বা তার সত্যিই তার সেই দাপট রয়েছে। এই ঘেরাটোপে পড়ে এই যে ক্ষমতার চাকরি করা, এটা কতটা আপনাকে আকৃষ্ট করতো, কতটা আপনি এটাকে পাত্তা দিতেন না? দেখুন, আমাদের চাকরির তো সত্যি একটা ক্যারিশমা আছে, কোনো সন্দেহ নেই। এবং এটা কতটাই বলি, প্রথম কথা, অনেক বড় সাহেব মানে এসপিদের মুখেও এই গল্প শুনেছি এবং নিজেও প্রত্যক্ষ করেছি। যে থানার যে ওসি খুব পরিশ্রমী এবং পাবলিক রিলেশন রাখে, তার সঙ্গে আপনি যদি কোনো একটা এলাকাতে যান, আপনি এসপি হয়ে যাচ্ছেন, আপনার সঙ্গে ওসি যাচ্ছেন, কিন্তু মানুষ ওসির ঘাড়ের উপর পড়ে, ঠিক, এসপিকেও চেনে না। ঠিক, ওসি হয়তো শ্রিঙ্ক করে যাচ্ছে, অস্বস্তি পাচ্ছে। এবার দ্য ওয়ে ইউ লুক ইনটু ইট, আপনি এসপি হিসেবে এটা কিন্তু গর্বেরও মনে করতে পারেন। আবার আপনি মনে করতে পারেন আর আমাকে কেন কিছু ভাবছে না, কিন্তু আমার তারা, কাঁধের তারা, এটা মানুষকে কতটা বোঝে সেটার দিকে তো বিচার করে লাভ নেই। তাহলে আমার মনে হয় এটাই, যে সবটাই অনেকটা ব্যক্তির উপর নির্ভর করে। আমি বলি এটাই যে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, এখনও অনেক জায়গায় কাজ করেছি, কিছু কিছু মানুষ এখনও যোগাযোগ রাখেন, মনে রাখেন, কথা বলেন, কথা বলতে আমারও ভালো লাগে, আমিও চেষ্টা করি মানুষকে উত্তর দেওয়ার। তো এই সমস্ত ব্যাপারটাই কিন্তু নট ইন জেনারেলিটি, ওরকমভাবে লেখলাম না। এটা প্রতিটি মানুষের তার মাইন্ড ফ্রেমের উপর ডিপেন্ড করে যে আমি এই চাকরিটাকে কিভাবে দেখব, কতটা আত্ম অহংকারের সঙ্গে নেব আর কতটা নিজের কাজের মোটিভেশনের সঙ্গে মিলিয়ে নেব। না, আসলে মানুষ হিসেবে আপনি প্রথমেই ঠিক করে নিয়েছিলেন এই সমস্ত লড়াইয়ের মধ্যে আমি নেই। সত্যি তাই, আমার অতটা ইচ্ছাও ছিল না। আমি ভাবি কাজ করতে যেখানে পাঠাবে সেখানেই কাজ করব, আর কাজ যখন করব মন দিয়ে কাজ করব, বিবেককে জাগ্রত রেখে, যতটা পারা। রিটায়ারমেন্টের পরে তো কাজ করেছেন? হ্যাঁ, রিটায়ারমেন্টের পরে আমি কমিউনিটি পুলিশে কাজ করেছি। কী কাজ করতে? এবং আমি রিটায়ারমেন্টের পরে আমার যে এমপ্লয়মেন্ট হয় নর্মালি 1 বছরের হয়, কিন্তু আমি একসঙ্গে 2 বছর পেয়েছিলাম। কৃতজ্ঞ চিত্রে সেটা স্মরণও করতে পারি। কেন 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 কি করে বলবো? আমি কলকাতা পুলিশেই ছিলাম, তো কলকাতা পুলিশে যেদিন রিটায়ার করেছি পরের দিনই এমপ্লয়মেন্টে জয়েন করেছি। আচ্ছা, দ্য ভেরি নেক্সট ডে, 30 এপ্রিল 18তে রিটায়ার করেছি, 1 মেতে এমপ্লয়মেন্টে জয়েন করেছি। বিফোর মাই রিটায়ারমেন্ট আই রিসিভ দ্য অর্ডার অফ এমপ্লয়মেন্ট। কী করতে হয় কমিউনিটি পুলিশের হঠাৎ এত জোর দেওয়া কেন? কমিউনিটি পুলিশিং ছাড়া পুলিশ এরপরে সাস্টেইন করতে পারবে না। কেন? দোজ ডেজ আর কামিং, আপনাদের জন্য আরও বেশি। কীরকম? আপনারা তো মানুষকে অ্যালার্ট করছেন এবং এটার বড় কাজ হচ্ছে তো সোশ্যাল মিডিয়া। এর ফলে মানুষ যে প্রান্তেই থাক না কেন, যে যতই বোকা শোকা হোক না কেন, অ্যান্ড্রয়েড ফোন সবাই এখন চালাতে জানে, আমাদের থেকে হয়তো বেশিই জানে, যে আমরা যারা বয়স্ক। তো তার ফলে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ না বাড়িয়ে রাখতে পারলে পুলিশিং করা যাবে না। রক্তচক্ষুর পুলিশিং কিন্তু এখন আর পুলিশিং নয়। কেস ডায়েরি আজ এই পর্যন্তই। যা শুনলেন তার থেকে আরও মারাত্মক কথা শুনবেন আগামীকাল। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।